দেখো আজকে আমরা ব্রিক মেসনরি নিয়ে একেবারে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ব্রিক মেসনরি। আমরা এই টার্মটা বেশ কয়েকবার শুনে আসছি এর আগে। দরজাটা তো আমরা দেখে নিই প্রথমে মেসনরি কি। মেসনরি বলতে আমরা অনেক সময় শুধু ব্রিক বলে থাকি, তো সেরকমটা না। মেসনরি ইজ দ্য বিল্ডিং অফ স্ট্রাকচার ফ্রম ইন্ডিভিজুয়াল ইউনিট লেইড ইন অ্যান্ড বাউন্ডেড টুগেদার বাই মর্টার। বিল্ডিং মানে এখানে এই বিল্ডিং না, কি বলে বিল্ড আপ, কনস্ট্রাকশন এরকম আর কি। তো যে কোনো ইন্ডিভিজুয়াল ইউনিটকে যদি আমি একটার পর একটা কানেক্ট করি, যেরকম ব্রিক হতে পারে, স্টোন হতে পারে, এগ্রিগেট হতে পারে, এগুলো যখন আমি একটার পর একটা কানেক্ট করব, বিশেষ করে হিউজ মাস যেখানে ব্রিক স্টোন, এই একটার পর একটা কানেক্টিং করার পরে যে মাসটা পাবো সেটাই হচ্ছে মেসনরি। মর্টার দ্বারা কানেক্ট করার পরে যেটা পাবো সেটা হচ্ছে মেসনরি। যদি ব্রিক ইউজ করি তাহলে ব্রিক মেসনরি, আর যদি স্টোন ইউজ করি তাহলে স্টোন মেসনরি। দি কমন ম্যাটেরিয়ালস যেরকম ব্রিক, স্টোন, কংক্রিট ব্লক, টাইলস, তারপরে গ্লাস ব্লক, কাস্ট স্টোন, লাইম স্টোন, এইগুলো সবই মেসনরির মধ্যে পড়বে। যখন আমি মর্টার দ্বারা কানেক্ট করব তাহলে টোটাল মাসটাই হবে মেসনরি। The symmetric arrangement of laying bricks and bonding together with mortar to form a unified mass which can transfer the superimposed load without failure is termed as brick masonry. এখানে এই কথাটা একেবারে ঠিক না যে সুপার ইম্পোজ লোড ক্যারি করার জন্যই যদি আমি ইউজ করি সেটা ব্রিক মেসনরি হবে না। অনেক সময় বাউন্ডারি ওয়ালও ব্রিক মেসনরির পার্ট হবে, ঠিক আছে। মানে একটার পরে একটা ব্রিক, যেহেতু আমাদের টোটাল চ্যাপ্টারটা শুধু ব্রিক মেসনরির উপরে, একটার পর একটা ব্রিক যদি আমি কানেক্ট করি এবং তাকে লোড বেয়ার করার জন্য হতে পারে, পার্টিশন পারপাজে হতে পারে, যখন কানেক্ট করার পরে যে হিউজ মাস পাবো সেটাই হবে ব্রিক মেসনরি। ফিগারে দেখো ওয়াল কানেক্টেড করা, এটা লোড ট্রান্সফারিংয়ের জন্য হতে পারে, আবার শুধুমাত্র পার্টিশন পারপাজেও হতে পারে। এখন কি কি টাইপের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিব, এটা এই কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস, বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস পার্টে আমরা জেনে আসছি যে প্রথম ক্রাইটেরিয়া হবে স্ট্রেংথ প্যারামিটার কীরকম সেই ম্যাটেরিয়ালসের, তারপর ওয়াটার প্রুফিং ক্রাইটেরিয়া, থার্মাল ইনসুলেশন, তারপর ফায়ার রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি, ডিউরেবিলিটি, আর লাস্ট হচ্ছে ইকোনমি। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করব, এগুলো আমরা আগে থেকে জেনে আসছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ যদি ভালো হয় তাহলে তার ডিউরেবিলিটি ভালো হবে, ইকোনমির দিকটা পরে আসবো। স্ট্রেংথ ভালো হলে ডিউরেবিলিটি ভালো হবে, ফায়ার প্রুফিং হবে, তারপরে ফায়ার রেজিস্ট্যান্স হবে, এই সবগুলো আসবে। সুতরাং স্ট্রেংথ কী কী ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজড, নেচার অফ ওয়ার্কম্যানশিপ, থার্ড হচ্ছে সুপারভিশন। আমরা উল্টা দিক থেকে যাই, দেখো সুপারভিশন যদি খারাপ হয় তাহলে ওয়ার্কম্যানশিপ খারাপ হবে। যদিও কখনো ম্যাটেরিয়ালস ভালো হয়, শুধুমাত্র সুপারভিশনে খারাপ হওয়ার কারণে ওয়ার্কম্যানশিপ খারাপ হবে এবং টোটাল কনস্ট্রাকশনের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা ফল করবে। ইন কেস অফ ব্রিক মেসনরির ক্ষেত্রেও তাই। ব্যাড ওয়ার্কম্যানশিপ অ্যাসিস্টেড বাই ল্যাক অফ সুপারভিশন মে লিড টু আনসাউন্ড কনস্ট্রাকশন ইনস্টেড অফ কোয়ালিটি ম্যাটেরিয়ালস বিং ইউজ। যদি আমি কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ করি সব দিক থেকে, ফায়ার প্রুফিং, স্ট্রেংথ ভালো, কিন্তু তুমি যদি সুপারভিশনটা ভালোভাবে না করো তাহলে সাউন্ড কনস্ট্রাকশনের বদলে ল্যাক অফ কনস্ট্রাকশন পাবো, শুধুমাত্র ল্যাক অফ সুপারভিশনের কারণে। এখন মেসনরি ওয়াল কয় টাইপের, মেনলি থ্রি টাইপস, আরও বেশ কিছু আছে এক্সেপশনাল কেসে। একটা হচ্ছে লোড বেয়ারিং ওয়াল, নন লোড বেয়ারিং ওয়াল, আর রিটেনিং ওয়াল। প্রথমে আসে লোড বেয়ারিং ওয়াল। লোড বেয়ারিং বলতে আমরা বুঝি যদি ফ্লোর এবং অন্যান্য ফ্রেম স্ট্রাকচার যেগুলো আছে এই টোটাল লোডটা যদি ওয়াল দিয়ে পাস করে তাহলে সেটা লোড বেয়ারিং ওয়াল। বিশেষ করে আমাদের এই বিল্ডিংয়ের কোথাও লোড বেয়ারিং ওয়াল নেই, সবই হচ্ছে পার্টিশন ওয়াল। যে কোনো সময় যে কোনো ওয়ালটা শিফট করে দেবে। টোটাল ব্রিক তুমি এমনি যেটা এই যে এই ব্লকের ওই সাইডে যে রুমটা ছিল ওটা কিন্তু টোটালি যে সাইড ওয়ালগুলো এবং পার্টিশন ওয়ালগুলো সব পরে কনস্ট্রাকশন করা হয়েছে, আগে ফ্রেম ধারণ করানো হয়েছে। কিন্তু যদি এরকম পারপাস হয়, যেরকম আমাদের ডরমেটরি, এটা টোটালটি মেসনরি স্ট্রাকচার, এখানে কোনো ফ্রেম কোনো কিছু নাই, একটার পর একটা ওয়াল কনস্ট্রাকশন করে যেতে হবে, তারপরে রুফ আসবে। তো লোড বেয়ারিং ওয়াল হচ্ছে এ ওয়েল ডিজাইন টু ক্যারি সুপার ইম্পোজ লোড ফ্রম ওয়ালস অ্যান্ড রুফ, যেটা রুফ এবং ফ্লোর থেকে লোড ক্যারি করবে। Such walls have continuous foundation to carry the entire superimposed load including their self weight. আমরা এর আগে ফাউন্ডেশনে দেখাইছিলাম যে ব্রিক মেসনরি ফাউন্ডেশন কীরকম, একেবারে বটম থেকেই কিন্তু ফাউন্ডেশন শুরু, তারপরে আস্তে আস্তে স্টেপিং করতে করতে ওয়ালে আসবে। এটা হচ্ছে লোড বেয়ারিং ওয়ালে যেখানে থাকবে সেখানে
ব্রিক ফাউন্ডেশন থাকবে এবং ফাউন্ডেশন ক্রাইটেরিয়া আমরা ফাউন্ডেশন পার্টে দেখছি। এরপর আসি নন লোড বেয়ারিং ওয়াল। নন লোড বেয়ারিং ওয়াল জাস্ট পার্টিশন হিসেবে ইউজ হবে, ওয়েদার যে ফ্যাক্টরগুলো আছে যেরকম উইন্ড, এয়ার, এইগুলা প্রোটেক্ট করার জন্যে, শুধুমাত্র জাস্ট পার্টিশন আকারে, টেম্পারেচার কন্ট্রোল করার জন্যে। অলসো নোন অ্যাজ প্যানেল ওয়াল, কার্টেন ওয়াল আর পার্টিশন ওয়াল। এই সিনোনিম ওয়ার্ডগুলো আমাদের জানা প্রয়োজন। প্যানেল ওয়াল, কার্টেন ওয়াল, পার্টিশন ওয়াল অ্যাজ এ টাইপ অফ ওয়াল হুইচ ক্যারিজ নো সুপার ইম্পোজ লোড। এইখানে দেখো যে আউটসাইড যে ওয়ালগুলো এগুলো লোড বেয়ারিং ওয়াল, কিন্তু ইন্টেরিয়র যে ওয়ালগুলো এগুলো হচ্ছে পার্টিশন ওয়াল ফিগারে। It is provided to serve as a screen for privacy and to keep out wind and weather, যে কথা আমি আগে বললাম। The load from floors and roof in this case is transmitted by other brick piers or by a system of RCC, steel beam or column frames। এই ক্ষেত্রে কি হবে, লোড বেয়ারিং ওয়াল যেখানে থাকবে সেখানে টোটাল লোডটা তাহলে পাস করবে কার দ্বারা, হয় পায়ার দ্বারা অথবা কলাম দ্বারা অথবা অন্য কোনো ফ্রেম অ্যারেঞ্জমেন্ট দ্বারা। ওয়ালের কোনো ফাংশন থাকবে না, লোডিং কোনো ফাংশন থাকবে না। তো দেখো রিটেনিং ওয়াল, রিটেন শব্দের অর্থ কোনো কিছু ধরে রাখা। যদি প্রেশার কোনো কিছু ধরার কাজে, বিশেষ করে গ্রাউন্ড মাস ধরে রাখার কাজে ইউজ হয়, সেটা হচ্ছে রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল ইজ স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাক্টেড টু রেজিস্ট দ্য ল্যাটার প্রেশার অফ সয়েল হোয়েন দেয়ার ইজ এ ডিজাইন চেঞ্জ ইন গ্রাউন্ড এলিভেশন। যদি আমি গ্রাউন্ড মাসের এলিভেশন চেঞ্জ করতে চাই, একটা দেখাচ্ছে লোয়ার থেকে আপে যাব, সেক্ষেত্রে আপার লেভেলে যেটা থাকবে গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচের দিকে চলে আসবে, সেটা কন্ট্রোল করার জন্য যদি আমি কোনো ব্যারিয়ার দিয়ে দিই, সেটা হচ্ছে রিটেনিং ওয়াল। দেখো এখানে একটা গ্রাউন্ড আছে, এটা একটা গ্রাউন্ড, এই দুইটার এলিভেশন চেঞ্জ, এখানে আমি একটা রিটেনিং ওয়াল দিয়ে দিলাম যাতে এটার এই গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচের দিকে না আসে। এখানে আর একটা ফিগার রিটেনিং ওয়ালের। ম্যাটেরিয়ালস ইউজের উপর বেস করে কয়েকটা টাইপ আছে। প্রথম হচ্ছে স্টোন মেসনরি। স্টোন মেসনরি আমরা আমাদের এখানে পার্ট নেই, এটা হয়তো কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড টেকনিক যেটা আছে 2 পার্টে হয়তো থাকতে পারে। আমাদের কনসার্ন হচ্ছে ব্রিক মেসনরি নিয়ে। তারপর হচ্ছে রিনফোর্সড ব্রিক মেসনরি, কম্পোজিট মেসনরি। এর কনস্ট্রাকশন যে ম্যাটেরিয়ালস আমি ইউজ করতেছি তার উপরে বেস করে এই ক্লাসিফিকেশনটা। হলো কংক্রিট ব্লক মেসনরি, তারপর লোড বেয়ারিং ওয়াল, টাইল মেসনরি। এখন আমরা যেহেতু ব্রিক মেসনরি নিয়ে পড়বো, এর রিলেভেন্ট যে টপিকসগুলো আছে সে নিয়ে আলোচনা আর কি। কমন ব্রিক মেসনরি টার্মিনোলজি। এখন একটা ব্রিক্সের কোন ফেসটাকে কি বলে, প্রথমে এটা হচ্ছে ফর্ক মার্ক, যেটা আমরা আগে পড়ে আসছি। আইডেন্টিফিকেশন যে মার্কটা থাকে, যেটা এটার আরও একটা ফাংশন আছে, যে একটা ব্রিক্সের সাথে আর একটা ব্রিক্সের বোঝা যায় না, একটা ব্রিক্সের সাথে আর একটা ব্রিক্সের যে বন্ডিং, মোটরটাকে বন্ড করার কাজেও ইউজ করা, মানে বন্ডিং করার জন্যেও আইডেন্টিফিকেশন মার্কটা দরকার। ওর কাছে এখানে একটা হলো স্পেস দরকার, যেটাকে আমরা ফ্রগ মার্ক বলি। ফ্রন্ট ফেস, এটা হচ্ছে হেডার। ফ্রন্ট ফেস এটা যদি হেডার হয় তাহলে এই ফেসটাও কিন্তু হেডার হবে। এরপরে দেখো বেড, যার উপরে ব্রিকটা থাকে। ফ্রগ মার্কের অপোজিট যে ফেস সেটা হচ্ছে বেড। এরপর হচ্ছে স্ট্রেচার, এটাও স্ট্রেচার, এর অপোজিট যেটা আছে সেটাও স্ট্রেচার। এরপর আছে অ্যারাইজ। অ্যারাইজ হচ্ছে ব্রিকের যে আউটার ফেসের লাইনগুলা, এই যে এই লাইনগুলো, এগুলো অ্যারাইজ। হেড জয়েন্ট, দেখো একটা ব্রিক আর একটা ব্রিকের সাথে কানেক্টেড হেড দ্বারা। মর্টার কানেকশনটা হচ্ছে হেডিং ফেসে। এরপর দেখো এই যে বেড জয়েন্ট, বটম ফেসে মর্টার। দেখো এইখানে ব্রিকটা কোন পজিশনে থাকে, হেডারটা আউটার ফেসে আছে, তাহলে এটা হেডার। স্ট্রেচার হচ্ছে এটা। আমরা এগুলো ডিটেলস আসবো আস্তে আস্তে। ব্রিক্স আর laid to expose their ends, header or side stretcher. As the work progresses, the bricks are laid in rows called courses. যখন আমি ব্রিকটাকে একটার পর একটা কানেক্ট দিব, এই প্রত্যেকটা লেয়ারকে বলা হয় কোর্স। এখন সেটা হতে পারে হেডার জয়েন্ট, যেটা আমরা দেখালাম আগে, অথবা স্ট্রেচার, মানে এই যে এই ফেসেও জয়েনিংটা হতে পারে, আবার এই ফেসেও জয়েনিংটা হতে পারে। এটা তো স্ট্রেচার, এটা বেড, আর এর সামনে যেটা আছে সেটা হচ্ছে ফ্রগ মার্ক। তো এই দুই ভাগ কানেকশনটা দিব, এই কানেকশনের পরে যে প্রত্যেকটা লেয়ার সেটাকে বলা হবে কোর্স।
প্রত্যেকটা লেয়ারকে ইন্ডিভিজুয়ালি বলা হবে কোর্স। সেটা দুইভাবে হতে পারে, হেডারও হতে পারে, স্ট্রেচারও হতে পারে। তাহলে হেডার বুঝে গেলাম যে ইট ইজ এ ফুল ব্রিক অর স্টোন হুইচ ইজ লেড উইথ লেন্থ পারপেন্ডিকুলার টু দ্য ফেস অফ দ্য ওয়াল। যদি আমি লেন্থের পারপেন্ডিকুলার বসাই, মানে ব্রিকটাকে আড়াআড়ি লম্বালম্বি বসাই, লম্বালম্বি না আড়াআড়ি বসাই, তাহলে আড়াআড়ি হবে না লম্বালম্বি হবে বলো তো? হেডার যেটা হেডার বসাবো কখন বসাবো? যখন আড়াআড়ি বসাবো। আর আরেকটা দেখি স্ট্রেচার, ইট ইজ এ ফুল ব্রিক অর স্টোন হুইচ ইজ লেড উইথ ইটস লেন্থ প্যারালাল টু দ্য ফেস অফ দ্য ওয়াল। ওয়ালের যে ফেস তার প্যারালাল বসবে। ওয়ালের ফেস বলতে আমরা যে ফেসটাকে দেখতে পাই, ওয়ালের যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফেস। এই ফিগারে চলে যায়, এ দেখো এটা মানে কি? এটা লম্বালম্বি বসানো, ওয়ালের পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে হেড, স্ট্রেচার, আর আগেটা হেডার ছিল আর এটা স্ট্রেচার। এরপর আসি বন্ড। ওয়েন laying bricks, the manner in which the bricks overlap is called the bond. যখন আমি একটার পর একটা কানেকশন দিব, এই কানেকশনে বিভিন্ন প্রসেস আছে, অ্যাঙ্গুলার হতে পারে, তারপরে একটা হেডার একটা স্ট্রেচার হতে পারে, এর বিভিন্ন আবার নাম আছে, দেখো আমরা দেখব। এই কানেকশন দেওয়ার প্রসেসটা, যে কিভাবে আমি কানেকশন দিব হেডার স্ট্রেচার, এই কম্বিনেশনটাকে আমি বলবো বন্ড। আমরা কোর্স দেখে আসলাম যে প্রত্যেকটা লেয়ার কানেকশন দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ার যে পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ারকে বলবো ব্রিকের কোর্স। আচ্ছা, হেডার কোর্স কখন হবে? যদি আমি কানেকশনগুলো হেডার দিয়ে দিই। আমরা আগে দেখাইছি, দেখো এখানে হেডার কোর্স কোনটা, এই যে এটা মোটরটা বসবে হেডার ফেসে, তাই না? এটার সাথে একটার পর একটা হেডার কানেকশন। আর স্ট্রেচার কানেকশন কখন হবে? যে উপরের লেয়ারটা দেখো স্ট্রেচার ফেসে মোটর বসছে। এরপর আসি বেড। ইট ইজ এ টার্ম ইউজ টু ইন্ডিকেট দ্য লোয়ার সারফেস অফ ব্রিক্স অর স্টোনস ইন ইচ কোর্সেস। ইট মে অলসো টার্ম অ্যাট দ্য সারফেস অফ দ্য ব্রিক্স অন হুইচ ইট টেস্ট। আবার অনেক সময় বেড ফেসেও, মানে বটম ফেসেও মোটর দিয়ে কানেকশন হতে পারে, বটম ফেসটাকে বলা হবে বেড। এরপর আসি ফেস। দি সারফেস অফ ওয়াল এক্সপোজ টু ওয়েদার ইজ টার্মড অ্যাজ ফেস। যেটা ওয়েদারের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে সেটা হচ্ছে ফেস। ওয়ালের যে অংশটা ওয়েদারে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকবে সেটা হচ্ছে ফেস। তাহলে দেখো আমরা এই রুমের মধ্যে আছি, এই রুমের আউটার ফেসটা হচ্ছে, আউটার যে সাইড সেটা হচ্ছে ফেস, আর ইনার সাইড সেটা আসবে দেখো ব্যাকিং। এটা পরে আসছি। ফেসিং তাহলে কি? দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য ফেস অফ দ্য ওয়াল ইজ নোন অ্যাজ ফেসিং। যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হবে সেটা ফেসিং। তাহলে প্লাস্টারিং যদি কখনো ইউজ করি তাহলে কি প্লাস্টারটাকে সরাসরি ফেসিং বলতে পারবো আমি, অথবা অনেক সময় শুধু ব্রিক থাকে তাহলে ব্রিকটাই ফেসিং, যে ম্যাটেরিয়াল ইউজ করা হবে সেটা ফেসিং। আর ব্যাক কি? যেটা ইনার সাইডে থাকবে, ইনার সাইডে ওয়ালের যে অংশটা ওয়েদার কন্ট্যাক্টে না থেকে ইনার সাইডে থাকবে সেটা হচ্ছে ব্যাক। আর ব্যাক সাইডে ইনার ফেস সাইডে যে ম্যাটেরিয়ালস ইউজ করা হবে সেটা হচ্ছে ব্যাকিং। টেকনিক্যাল, সবগুলাই টেকনিক্যাল টার্মের সাথে রিলেভেন্ট আর কি। এরপর আসি হার্টিং। দি পোর্শন অফ ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ টার্মড অ্যাজ হার্টিং। মানে অনেক সময় দেখা যাচ্ছে 10 ইঞ্চি ওয়াল দিলে একটা ব্রিকের, দেখো যদি 10 ইঞ্চি ওয়াল দাও তাহলে একটা ফেস আউটার সাইডে থাকতেছে ব্রিকের আর একটা ইনার সাইডে, কিন্তু যখন 15 ইঞ্চি হয়ে যাবে মাঝখানে কিন্তু একটা ব্রিক থেকে যাবে, তাহলে সেটাকে কি টার্ম দেব? সেটাই হচ্ছে হার্টিং, যেটা মাঝখানে থাকবে। দি জাংশন অফ 2 or more bricks or stone is called joint. দুইটা বা তার দুইটার বেশি ব্রিক্সের যে জয়েনিং পয়েন্টগুলো জাংশন পয়েন্টগুলো হচ্ছে একটা জয়েন্ট। এখন এই জয়েন্ট কানেকশনের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা পরে আসবো আর কি। যে জয়েন্টগুলো একটা আরেকটার কখনোই প্যারালাল হতে হবে না, এবং একটার ফেস আরেকটার ফেসের সোজাসুজি বসতে পারবে না, তাহলে সুপার ইম্পোজ যে লোড আসবে সেটা ক্যারি করতে পারবে না। এরকম মনে করো যে এই যে এরকম যদি আমি একটা পেনকে এভাবে কানেক্ট করলাম, আবার সেম উপায়ে যদি আরেকটা পেনকে কানেক্ট করে এই জায়গায় যদি ফাঁকা থাকে, তাহলে যখন পারপেন্ডিকুলার কোনো লোড আসবে একটা আরেকটা, যখন আমি কোনো কনস্ট্রাকশন করি চিন্তা করে হোমোজিনিয়াস মাস যদি একই লাইন বরাবর থাকে তাহলে হোমোজিনিয়াস মাস থাকবে না, একটা আরেকটার ইন্ডিভিজুয়াল মাস হবে। তখন লোড দিলে শুধুমাত্র ওই ব্রিকের উপরে পড়বে,
জয়নিংয়ের একটা ফ্যাক্টর আমরা আসবো আর কি। তারপর হচ্ছে র্যাকিং ব্যাক, দি প্রসেস অফ স্টপিং দ্য আনফিনিশড এন্ড অফ এ ওয়াল স্টেপ ফ্যাশন। র্যাকিং ব্যাক হচ্ছে যদি কখনো, এটা অনেক সময় আর্কিটেকচার ডিজাইন বা বিভিন্ন কারণে আমরা এটা রাখি, দেখা যাচ্ছে একটা ওয়ালের যে কোর্স এটা কনস্ট্রাকশন করতে করতে স্টপ করে দেওয়া এবং স্টেপিং ফ্যাশনে যদি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে র্যাকিং ব্যাক। এই যে এখানে ফিগার দেখো, মানে এটা তো এই কোর্সটা কোন পর্যন্ত যাওয়ার কথা, এই পর্যন্ত, কিন্তু একটি স্টেপ করে আবার নিচে চলে আসা, এই প্যাটার্নটাকে বলে র্যাকিং ব্যাক। এরপরে হচ্ছে ব্যাট। ব্যাটকে এটা পড়ে আসছে আমরা, ব্যাট, হ্যাঁ, ব্রিকের হাফ পোর্শন হতে পারে অথবা যে কোনো একটা পার্ট 1/3 হতে পারে, এই ভাঙা অংশটাই হচ্ছে ব্যাট। এরপর আসছে ক্লোজার। ইট ইজ এ পোর্শন অফ ব্রিক কাট ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ইজ ওয়ান লং ফেস রিমেইন আনকাট। এখানে দেখো কুইন ক্লোজার আর কিং ক্লোজার। যদি লঙ্গার পোর্শনে কাটি আমি 20 রোলস, পানিতে আসা যাও, তাহলে ক্লোজারটা কি দেখো, ক্লোজার হচ্ছে যে কোনো একটা ব্রিককে যদি আমি লঙ্গার ফেসে কাটি তাহলে অন্য আর একটা ফেস, লঙ্গার ফেস দেখো, এখানে ফিগার দেখো, লং সাইড বরাবর কাটলাম, একটা ফেস আনকাট থাকবে, এই ফেসটা কাটা পড়তেছে না। আমি লং সাইডের প্যারালাল বরাবর কাটবো, যেভাবে কাটবো, একটা ফেস, যে কোনো একটা লং ফেস আনকাট থাকবে, এই যে কাটার পরে যে অংশটা পাবো সেটা হচ্ছে ক্লোজার। এখন কিং ক্লোজার কোনটা দেখো, যে যদি পার্শিয়ালি কাট হয় এটা হচ্ছে কিং ক্লোজার। ইট ইজ এ ব্রিক হুইচ ইজ কাট ইন সাচ ওয়ে দ্যাট উইথ অফ ওয়ান সাইড ইন্ড ইজ হাফ দ্যাট অফ এ ফুল ব্রিক। যে কোনো একটা ব্রিকে যদি কোনো একটা পোর্শন কেটে নিই সেটা হবে কিং ক্লোজার। আর কুইন ক্লোজার হচ্ছে একেবারে টোটাল থ্রু আউট দ্য লেন্থ বরাবর ব্রিকটাকে কাটা হবে। ফিগার দেখেও তো বোঝা যায়, মানে ভাষা না বুঝি কিন্তু বোঝা যাচ্ছে না কুইন ক্লোজার আর কিং ক্লোজার কোনটা। এই যে দেখো, কুইন ক্লোজার হচ্ছে একেবারে লম্বালম্বি টোটালটা কেটে ফেললাম ব্রিকটা, যেটা পাবো অংশটুকু। অনেক সময় দেখা যাচ্ছে জয়েনিং, ওই যে যেটা বললাম একটা জয়েন্ট, ভাই এটা তো ইটি, এই ফিগারটা তো একটা ইটেরই অংশ, ফিগার যদি না দেয় তাহলে বুঝতেন। এইগুলা কেন দরকার, ধরো অনেক সময় কানেকশন দেওয়ার জন্য একটা জয়েন্ট যেন একটা জয়েন্টে না পড়ে যায়, এই জন্যে একটা হাফ ব্রিক দিয়ে দিলে পরের জয়েন্টগুলো একটা জয়েন্টের আরেকটা জয়েন্টের মাঝামাঝি পড়বে। একটা ওয়াল দেখাতে পারে কি দেখি, অনেক কিছু আছে। এই যে দেখো, এইখানে দেখো যে প্রথমে এই লেয়ারে যেভাবে শুরু হয়েছে, এইখানে যদি এই হাফ ব্রিকটা না দিত তাহলে এই জয়েন্টটা এই বরাবর পড়তো না, তাহলে টোটাল যখন মাস ক্রিয়েট করবে সুপার ইম্পোজ লোডের কারণে তখন হোমোজিনিয়াস মাস হিসেবে ট্রিট হতো না। যদি এখানে একটা হাফ ব্যাট যদি না দিত, এমনও হতে পারে যদি স্ট্রেস সারফেসে কানেকশনের জন্য ওই যে কিং ক্লোজার, কুইন অথবা কিং যে কোনো ধরনের ক্লোজারের দরকার পড়বে। বুঝতে পারছো? এরপর দেখো এগুলো একটা স্টেপ হেডার, দিকটাকে যদি কথা বলো না, তারপর হচ্ছে কুইন ক্লোজার, কিং ক্লোজার দেখলাম, বিভেল ক্লোজার, বিভেল ব্যাট, একটার পর একটা। যদি কোয়ার্টার ব্যাট মানে 1/4 থাকবে, 3/4 ব্যাট, বিভেল ব্যাট ডিটেলস আছে, ফুল ব্রিক, তারপর 3/4 ব্যাট, এটা দেখো বিভেল ক্লোজার, মিডটেড ক্লোজার, কিং ক্লোজার, কুইন ক্লোজার, তারপরে হাফ ব্যাট। ব্যাট মানে সব একটা অংশ কেটে নিলে সেটাকে ব্যাট বলবো। এবার দেখো বিভেল ক্লোজার কি, যদি অ্যাঙ্গুলার ফেসে কাটি, ইট ইজ সিমিলার টু কিং ক্লোজার উইথ দ্য অনলি ডিফারেন্স দ্যাট দ্য হোল লেন্থ অফ দ্য ব্রিক ইজ বিভেল্ড, মানে স্লোপলি যদি কাটি। ক্লোজার হওয়ার শর্ত কি, যে একটা ব্রিককে যদি লেন্থ ওয়াইজ কাটি তাহলে একটা লেন্থের ফেস আনকাট থাকবে। পিছনের ওই বেঞ্চের চারজনে সামনে এসে দাঁড়ায় থাকো,
তুমি বাদে, হ্যাঁ ওই যে সজীব পরের 4 জনই চলে আসো, আর যদি ভালো না লাগে চলে যাও। 5 জনই আসো, 5 জন ওই বেঞ্চে। বললাম আসো, না ভালো লাগলে চলে যাও, অসুবিধা নাই। এই সজীব আসো, তুমি বসে থাকো, তুমিও আসো, তোমার নাম সজীব না? আসো, যদি ভালো না লাগে চলে যাও, অথবা দাঁড়ায় থাকো এখানে, পিছনে গিয়ে দাঁড়াতে হবে, পিছনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় লিখতে থাকো, যাও। হ্যাঁ তুমিও। এরপর দেখো মিড-ট্রেড ক্লোজার। ইট ইজ এ ব্রিক হুজ ওয়ান এন্ড ইজ কাট স্প্লেড অর মিড-ট্রেড ফর দ্য ফুল লেন্থ। দেখো এই যে স্লোপিং ভাবে যে কাটাটা, সেটা যদি ওয়াইড যেটা ওয়াইড যে ওয়াই সে ওয়াই যদি হয়, মানে আড়াআড়ি ভাবে যদি হয়, এবং সেটা স্লোপিং কাটার যদি হয়, সেটা হচ্ছে মিড-ট্রেড ক্লোজার। এরপর আসি পারপেন্ড। It is a vertical joint on the face of the wall directly over vertical joint in alternate course. মানে ভার্টিক্যাল জয়েন্ট যেটা থাকবে, যেটা অল্টারনেট কোর্সের মধ্যে থাকবে, একটা কোর্সে যে বরাবর থাকবে, অন্য একটা কোর্সে আরেকটু ডিস্টেন্স দূরে থাকবে। সাধারণত আমরা অ্যালাউ করি মাঝখান বরাবর থাকবে, একটা কোর্স থেকে আরেকটা কোর্সের ডিস্টেন্স, এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা ইকুয়াল হবে। এই প্রত্যেকটা ডিস্টেন্স আউটার ফেসে যে জয়েন্টগুলো থাকে সেগুলোকে বলে পারপেন্ড। ফ্রগের বিষয়টা আমরা আগে বলছি। কুইনন, দি এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর কর্নার অফ এ ওয়াল ইজ টার্মড অ্যাজ কুইনন। এক্সটেরিয়র ওয়ালের যে কর্নার, সেই কর্নারটাকে বলে কুইনন। এটা এখন এই টাইপের ব্রিকও পাওয়া যেতে পারে, স্পেশাল টাইপ অফ ব্রিক। টোটালটাই হচ্ছে একটা ব্রিক, শুধুমাত্র জয়েন্ট কর্নার জয়েন্টটা দেওয়ার জন্য। এই যে এই কর্নারটাকে বলে কুইনন। এখন আমি সরাসরি ব্রিকও ইউজ করতে পারি, অথবা ব্রিক একটার পর একটা কানেকশন দিয়ে আমরা এই কর্নারটা তৈরি করতে পারি। এরপর আসি দেখো প্লিন্থ কোর্স। ইট ইজ দ্য টপ মোস্ট কোর্স অফ এ প্লিন্থ অ্যান্ড ইজ ফিনিশ ফ্লাশ সেম প্লেন উইথ দ্য গ্রাউন্ড ফ্লোর সারফেস। একেবারে প্লিন্থ লেভেলে আসার পরে গ্রাউন্ড সারফেসের উপরে যে কোর্সটা দেওয়া হয়, মানে যেখান থেকে ফাউন্ডেশন শেষ হলো তার টপমোস্ট যে কোর্স, সেটা হচ্ছে প্লিন্থ কোর্স। এরপর আসি রিভেলস। Rivets are the exposed vertical surface left one side on opening after the door or window. এই যে ডোর উইন্ডোর যে ওপেনিং ফেসটা, এই যে অংশটা, সেটা হচ্ছে রিভেলস। বুঝতে পারছো? ডোর উইন্ডোর যে আউটার ফেস, যেটা আমরা দেখতে পাচ্ছি, ডোর উইন্ডো লাগানোর আগে যে ফেসটা দেখা যায় ওয়ালে, সেটা হচ্ছে রিভেলস। কর্নিশ কি? ইট ইজ এ হরাইজন্টাল মোল্ডেড প্রজেকশন প্রোভাইড দ্য নিয়ার দ্য টপ অফ এ বিল্ডিং অর দ্য জাংশন অফ এ ওয়াল অ্যান্ড সিলিং। দেখা যাচ্ছে যখন একটা সিলিং হাইট চেঞ্জ করতেছি, এসি লাগানোর দরকার নেই, এই চোখে পানি দিয়ে আসে, যাও। এই যাও চোখে পানি দিয়ে আসো, যাও চোখে পানি দিয়ে আসলে সেরে যাবে। কর্নিশ কি? যখন আমি একটা সিলিং থেকে মানে ফ্লোর লেভেল চেঞ্জ করি, তখন আউটার ফেসে কিছু অংশ এক্সটেন্ড করা থাকে, আমরা যেটাকে কার্নিশ বলি আর কি। কার্নিশ, সেটা এক্সটেন্ডেড পোর্শনটাকে বলে কার্নিশ। এখন দেখো এক্সটেন্ডেড পোর্শনের নিচে দেখা যাচ্ছে 1 ফিট বা 6 ইঞ্চি কিছু অংশ থাকে একেবারে ওয়ালের প্যারালাল, এটাকে বলে ফ্রিজ। আবার ওই প্যারালাল অংশের পরেও আরেকটা পোর্শন থাকতে পারে, যেটাকে বলে আর্কিটেপ বলি। এখন এই ফাংশনটা কি? কার্নিশের ফাংশন হচ্ছে যে যখন ওয়াটার আসবে, এটা যেন স্টেপ আপ করে ওয়ালের সাথে কানেকশন না হয়, এখান থেকে ড্রপ করে, বিভিন্ন স্টেপ আছে, ঠিক আছে। এখন তারপরেও যদি কখনো ওয়াটার ফল করে, তখন যেন মানে একেবারে ওয়াল ফেসে না আসে, ঠিক আছে, এখান দিয়ে যেন আবার ড্রপ করে। এই জন্য কয়েকটা ফেস আর কি, কার্নিশ, তারপরে ফ্রিজ। হচ্ছে কোপিং। কোপিং ইজ এ কাভারিং প্লেস অন দ্য এক্সপোজ টপ অ্যান্ড এক্সটার্নাল ওয়াল।
ওয়ালের টপ পোর্শনে যেটা আমি স্লোপিং যদি কোনো অংশ দিয়ে দিই সেটা হচ্ছে কোপিং। এগুলো কিন্তু সবগুলো ভাইভাতে ধরবে, টার্মিনোলজি যাগুলো আছে ব্রিক মেসনরি সবগুলো দেখবো ম্যাক্সিমাম সারি এগুলো ধরবে, কোপিং, তারপরে ব্যাট, বিভিন্ন টার্ম আর কি। বুঝি নাই? হ্যাঁ, সব কিছু ভাইভাতে তো সব কিছু থেকে কোশ্চেন করবে এরকম তো কোনো কথা নেই। তোমার নাম রোল জিজ্ঞেস করে তো ছেড়ে দিতে পারে, তো কি এটা তোমার লাকের উপর ডিপেন্ড করবে, তুমি কোথেকে কোশ্চেন পাবা। আচ্ছা, কোপিংটা কেন দিই? ইট ইজ এসেন্সিয়ালি প্রোভাইডেড টু প্রিভেন্ট দ্য শিপেজ অফ ওয়াটার থ্রু দ্য জয়েন্ট অফ টপমোস্ট কোর্স অফ ওয়াল, ইট মে বি কংক্রিট, স্টোন, ব্রিক, এই যে কোনো টাইপের হতে পারে কোপিং। তার মানে টপমোস্ট পোর্শনে যদি স্লোপিং কোনো অপশন দিয়ে দিই যেখান থেকে শিপেজ হবে, ওয়াটার থ্রুলি পাস করবে, এই পাস হওয়ার প্রসেসটাকে শিপেজ বলে। শিপেজ যদি হয় খুব থ্রুলি সেটা হচ্ছে কোপিং। আরেকটা পোর্শন আমাদের একটু পরে আসবে, সেটা হচ্ছে এটা থ্রটিং। এই যে কোপিংয়ের নিচে একটু অ্যাঙ্গুলার পোর্শন দিয়ে দেওয়া, যেন এইখান থেকে এই যে শিপের যে ওয়াটারটা হবে সেটা আবার ওয়াল ফেসে না চলে আসে। যদি এখানে অ্যাঙ্গুলার মানে এই যে ফেস চেঞ্জ যদি না হয় তাহলে এটা একেবারে সরাসরি এই বরাবর ওয়ালের সাথে চলে আসবে, এখানে যদি এই কাটিং অপশনটা না থাকে। দেখো কোপিং আর হচ্ছে টুথিং। টুথিংটা কি? মানে কিছু পোর্শন ফার্দার মানে ফিউচার কনস্ট্রাকশনের জন্য ওয়ালের কিছু অংশ এক্সটেন্ড করা থাকে ব্রিক বের করে রাখার আগে, এটাকে বলে টুথিং, যাতে জয়েন্ট দেওয়া যায় পরবর্তীতে, যেটা আমরা আগে ফিগারে দেখলাম। এরপর আসছি ওয়েদারিং আর থ্রটিং, যেটা আমি আগে দেখালাম যে কোপিং যেটা হবে তার নিচে যদি কাটিং অপশন থাকে একটা, এবং যার কারণে ওয়াল ফেসে ওয়াটার আসবে না, ওইখানে ড্রপ করবে। Weathering is the term applied to the beveled top surface of a stone. Beveled or sloping of the surface is necessary to enable the rainwater to flow up the surface. তারপর দেখো থ্রটিংটা আমরা আগে বলছি, এত বেশি পড়ার সময় নাই। এরপর আসছি গ্যাবেল হচ্ছে যখন অ্যাঙ্গুলার কোনো টপমোস্ট রুফ যখন অ্যাঙ্গুলার হয় তখন একটা পোর্শন দেখো খালি থাকে, এই অংশটা কোনো ধরনের কনস্ট্রাকশন থাকে না। ফার্স্ট রুফ কনস্ট্রাকশনের পরে এই অংশটা ফাঁকা থাকে, এই ফাঁকা অংশটাকেই স্লোপিং, যে ফাঁকা অংশ এটাকে গ্যাবেল বলে, যেটাকে আমরা পরে ব্রিক মেসনরি অথবা স্টোন মেসনরি দ্বারা ফিল করি। এরপর আসি বাট্রেস। রিটেনিং ওয়াল যে দেখলাম, এর স্টেবিলিটি বাড়ানোর জন্য ব্যাক ফেস এর ফ্রন্ট ফেস কোনটা, যে সাইডে গ্রাউন্ড আছে, আগের ফিগারের কথা চিন্তা করো, যে সাইডে গ্রাউন্ড ছিল গ্রাউন্ডটাকে তো এটা ধরে রাখছে এই ওয়ালটা, এর ব্যাক ফেসে এর স্টেবিলিটি বাড়ানোর জন্য যদি কোনো ঠ্যাক না দেওয়া হয়, কোনো স্লোপিং, কোনো কী বলে ওটাকে, হ্যাঁ, সাপোর্ট দেওয়া হয় না কি না, অবশ্যই দেওয়া হয়। দেখবা যে রোড কনস্ট্রাকশনের সময় অথবা দেখাচ্ছে ফিল সারফেস, একটা প্ল্যান্ট এরিয়াতে প্রপোজ এরিয়াতে দেখাচ্ছে ফিল সারফেস, সেখানে যদি ব্রিক কনস্ট্রাকশন করতে চাও, বিল্ডিং কনস্ট্রাকশনই হোক, পাশে যদি পুকুর থাকে অথবা দেখা যাচ্ছে বিলো ডেপথের হয়, সেইখানে এই ধরনের সাপোর্ট দেওয়া হয়, ওয়ালের সাথে সাপোর্ট দেওয়া হয়। বুঝি নাই, বলো। হ্যাঁ, ড্রেনেজ লাইনের মধ্যে এটা দেওয়া হয় যাতে সেটা ফল না করে। এর ডিজাইন আছে, বাট্রেস ডিজাইন আলাদা ডিজাইন আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে দেখো করবেল। আমরা দেখলাম কোপিংটা যদি খুব ডিজাইন আর্কিটেকচারাল ভিউ কথা চিন্তা করে করা হয়, ওই ফাংশনটাই যদি আর্কিটেকচারাল ডিজাইনের কথা চিন্তা করা যায়, একই সাথে ওয়াটারফলটাও, বেশি কথা বলো না, কথা বলতে হলে দাঁড়ায় আমাকে বলো, আমি জানলে উত্তর দেবো, না জানলে দিব না। করবেল হচ্ছে যে কোপিং যে অংশটা ছিল ওয়াটারফল করার জন্য, এটা যদি আর্কিটেকচারাল অ্যারেঞ্জমেন্টে হয়। এখন কনস্ট্রাকশন অফ ব্রিক মেসনরি ইউনিট বন্ডেড টুগেদার উইথ মর্টার ইজ টার্মড অ্যাজ ব্রিক মেসনরি। এখন এর স্ট্রেংথগুলো কী কী প্যারামিটারের উপর ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য ব্রিক। আমরা ব্রিক মেসনরি যেহেতু পড়তেছি, ফার্স্ট ক্লাস ব্রিকের কী কী ক্রাইটেরিয়া ছিল? এই দু একজন বলাই সিআর কই, তুমি তো ওইদিকে তাকায় আছো।
ফার্স্ট ক্লাস ব্রিকের কি কি ক্রাইটেরিয়া ছিল বলো। আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি কম্পিটিটিভ এক্সাম দাও তাহলে 60 থেকে 70% এই টাইপের কোশ্চেন আসবে, যেগুলো আমরা এখন পড়াচ্ছি। বিশেষ করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসে যেগুলো পড়ানো হয়েছে, তুমি এই যে কয়দিন আগে মংলাতে একটা এক্সাম হয়ে গেছে, দেখবা সব এই টাইপের কোশ্চেন আসে। অবশ্যই পাবা, বলো। হ্যাঁ হ্যাঁ, এই আমি বলছি ফার্স্ট ক্লাস ব্রিকের কি কি ক্যারেক্টারিস্টিক ছিল সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেংথ ভালো পাবো কেমনে, এই কে বলতে পারবো বলো। হ্যাঁ, এটা তো ব্রিকের সাইজ। এই তুমি বসো, তুমি বসো। এই পিছন থেকে যে বলতে পারবে সে এসে বসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, খুব জোরে জোরে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। কারোরটা গ্রান্টেড না। এখন দেখো, চুপ করো সবাই। কারোরটা শোনা যায় না, দাঁড়াও। আচ্ছা দেখো, যে কনস্ট্রাকশন যখন করব তাহলে কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য ব্রিক ভালো হতে হবে। টাইপ অফ মর্টারের যে ক্যারেক্টারিস্টিক ছিল মিক্স ডিজাইন থেকে যেভাবে আসবে সেই কোয়ালিটি মেনটেন করলে আমরা ব্রিক কনস্ট্রাকশনের কোয়ালিটি ভালো পাবো। এই তারেক আর পাশে চুল ছোটো ছোটো কথা বলো না। দি মেথড অফ বন্ডিং অ্যাডাপ্টার ইন কনস্ট্রাকশন, কী টাইপের বন্ড দিব তার উপর নির্ভর করবে যে টোটাল স্ট্রেংথ কেমন আসবে। দেখো আমি বন্ডিং কেন ইউজ করব, লোডিং ক্রাইটেরিয়া আছে, লোড পাস করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ইন জেনারেল অ্যাঙ্গুলার ফেসে লোড পাস করে। যদি এটা একটা লোড হয়, পয়েন্ট লোড, বিভিন্ন টাইপের লোড আছে, আমি ধরে নিলাম যে এটা একটা লোড পয়েন্ট লোড, তাহলে ইন জেনারেল যদি কোনো ডিজাইন করতে যাই ক্যালকুলেশন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করবে। তাহলে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করতেছে, কোনো জয়েন্টে কানেক্ট, দু একটা জয়েন্ট কানেক্ট করতেছে, বাকি সব দেখো ব্রিকের মাঝখান দিয়ে যাচ্ছে। জয়েন্টে এই অংশটা কি উইক না, কারণ সেম ম্যাটেরিয়ালস না, হোমোজিনিয়াস মাস যখন না হবে ব্রিকের মধ্যে, সেটাতেই মানে ক্যাপাসিটি, তার লোড বেয়ারিং ক্যাপাসিটি কম হবে হোমোজিনিয়াস মাস যদি না হয়। ধরো আমরা কোনো একটা কংক্রিটের মধ্যে রিনফোর্সমেন্ট দিচ্ছি, তাও রিনফোর্সমেন্টটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটা হোমোজিনিয়াস মাস হিসেবে ট্রিট হয়। কংক্রিট আলাদা না, আবার রিনফোর্সমেন্টও কিন্তু আলাদা না। যদি কেউ ডিজাইন এরকম চিন্তা করে তাহলে সেই ডিজাইনটা অ্যাকুরেট হবে না। কখনো যদি কংক্রিট আলাদাভাবে রোল প্লে করে, কারণ কংক্রিটের কাজ হচ্ছে কম্প্রেশন নেওয়া আর স্টিলের কাজ হচ্ছে টেনশন নেওয়া, দুইটা একটা আরেকটার অপোজিট। সুতরাং কম্পোজিট মাস হলে সেটা বেশি লোড নিতে পারবে। এখন দেখো বন্ড আমি কেন দেবো, কারণ হচ্ছে যদি পরের ফিগারটা দেখাই, যদি এরকম হইতো, আমি ধরো এই দিক থেকে কোনো একটা ফোর্স দিলাম পারপেন্ডিকুলার এই ওয়ালের, তাহলে ভেঙে যাবে কোনটুকু, শুধু এই লেয়ারটা ভেঙে চলে যাবে। কিন্তু তুমি এইখানে যে কোনো একটা ব্রিকের উপরে দাও, দেখো অন্য আর একটা রোল প্লে করবে। এইখানে দিলে এই যে এই দুটোর সাথে কানেক্ট ঠেস দিয়ে রাখতেছে, নিচের দিকে দেখো এর সাথে অনেকগুলো লেয়ার একটা আরেকটার সাথে কানেক্টেড। এই এখন দেখো যদি লোড আমি মিনিমাইজ করতে চাই তাহলে একটা আরেকটা যেন হোমোজিনিয়াস মাস হিসেবে ট্রিট হয় সেই সিস্টেম তৈরি করতে হবে। আর সেই সিস্টেম তৈরি করতে গেলে আমাকে বন্ডিং করতে হবে। এখন দেখো ডিফারেন্ট টাইপের বন্ড আছে, এই কথাগুলো না বলি। প্রথম হচ্ছে ইংলিশ বন্ড। ইংলিশ বন্ড হচ্ছে, ইংলিশ বন্ড ইজ মেড আপ অফ অল্টারনেটিং কোর্স অফ স্ট্রেচার অ্যান্ড হেডার। আমরা এর ফিগারে চলে যাই, দেখো এই প্রথম ফেজটা চিন্তা করো, এগুলা কি দ্বারা কানেক্টেড? স্ট্রেচার, মানে ইংলিশ বন্ড হচ্ছে সেটা
একটা কোর্সে সবগুলো হবে স্ট্রেচার কানেকশন, আর পরের লেয়ারে গিয়ে হবে, পরের কোর্সে হবে সব হেডার কানেকশন। এটা হচ্ছে ইংলিশ বন্ড। এটা তাহলে দেখতে হবে আসলে কোনটাতে আছে। তুমি ওয়াল কনস্ট্রাকশন করে কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করে দেখবা। যাক, সেটা আমাদের কনসার্ন না। কনসার্ন হচ্ছে একটা লেয়ার থাকবে স্ট্রেচার, মানে অল্টারনেটিভ কোর্স। প্রত্যেকটা কোর্স যদি হেডার দিয়ে শুরু হয় সবগুলো হেডার কানেকশন থাকবে, আর পরের কোর্সে এরপরের যে আরেকটা কোর্স থাকবে সেটা স্ট্রেচার কানেকশন থাকবে। এখানে দেখো প্রথমটা সব স্ট্রেচার কানেকশন, পরের লেয়ারটা হেডার কানেকশন। দেখো এই বরাবর প্রথমটা হচ্ছে স্ট্রেচার, পরেরটা হেডার, কিন্তু এই বরাবর দেখো প্রথমটা হেডার, পরেরটা স্ট্রেচার। এটা হচ্ছে ইংলিশ বন্ড। আর ফ্লেমিশ বন্ড কি? ইন দিস অ্যারেঞ্জমেন্ট অফ বন্ডিং ওয়ার্ক ব্রিক ওয়ার্ক ইস কোর্স কনসিস্ট অফ অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার। একটা কোর্সের মধ্যে একটা হেডার থাকবে, একটা স্ট্রেচার থাকবে। এখানে দেখো একটা স্ট্রেচার, এরপরে হেডার, স্ট্রেচার হেডার। এটা হচ্ছে ফ্লেমিশ বন্ড। বুঝতে পারছো? এর ফিগার একটু ইলাবোরেটলি দেখুন। স্ট্রেচার, ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড। এখন দেখো সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। ফ্লেমিশ বন্ড কোনটা? একটা কোর্সের মধ্যেই স্ট্রেচার আর হেডার থাকবে। এই তুমি বলো ফ্লেমিশ বন্ড কোনটা? এই তুমি বসো এসে। এই বসো, এসে বসো, কথা বলো না, বসো, সবাই বসো। ওর জন্য সবাইকে ই করে দিলাম, ক্ষমা করে দিলাম। সিঙ্গেল ফ্লেমিশ বন্ড কোনটা তাহলে? দিস বন্ড ইজ এ কম্বিনেশন অফ ইংলিশ অ্যান্ড ফ্লেমিশ বন্ড। মানে সিঙ্গেল ফ্লেমিশ বন্ড হচ্ছে যে একটা লেয়ারের মধ্যে ইংলিশ বন্ডও থাকবে এবং ফ্লেমিশ বন্ডও থাকবে। এখন ইংলিশ বন্ড কোনটা? অল্টারনেটিভ লেয়ারগুলো আলাদা আলাদা হবে। ডাবল ফ্লেমিশ হচ্ছে লেয়ারটা যদি দুই লেয়ারে হয়, ধরো 10 ইঞ্চি 10 ইঞ্চি যদি হয়, 20 ইঞ্চি কোনো ওয়াল হয়, তাহলে একটা থাকবে ইংলিশ ফ্লেমিশ, পরেরটা হবে ইংলিশ ফ্লেমিশ, এরকম ডাবল লেয়ার। তবে ডাবল লেয়ার যে ফ্লেমিশ বন্ড সেটা হচ্ছে কম্পারেটিভলি উইক, যেহেতু মাঝখানে একটা পোর্শন থেকে যাচ্ছে। দেখো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এইখানে সেম ফেসের অনেকগুলা ব্রিক বসবে। ওই যে হার্ড একটা অপশন করলাম না, যেটা মাঝখানের ব্রিক যেটা থাকে, এটা দেখো একটার পর একটা সেম জয়নিং দ্বারা থাকতেছে, এই জন্য এই পোর্শনটা উইক হবে কম্পারেটিভলি ডাবল ফ্লেমিশ বন্ডে। Comparative merit demerits English and Flemish bond for wall thicker than 1/2 মানে 1.5 ইঞ্চি ব্রিক। English bond is stronger than Flemish bond। 1.5 ইঞ্চির জন্য English bond is stronger। Flemish bond renders the appearance of the face work more attractive and pleasing। যেহেতু অল্টারনেটিভ হেডার এবং স্ট্রেচার থাকতেছে, এই জন্য আউটসাইড ফেসটা একটু দেখতে সুন্দর হবে। Flemish bond is slightly economical as a number of beds can be used। দেখো ইংলিশ বন্ডে যেহেতু প্রত্যেকটা কোর্সেই সেম টাইপের বন্ডিং থাকবে, স্ট্রেচার অথবা হেডার, তাহলে প্রথমে একটা ব্যাট দিয়ে শুরু করতে হবে, কিন্তু ফ্লেমিশ বন্ডে সেটা করা লাগবে না, যেহেতু অল্টারনেটিভ একটা সেম কোর্সের মধ্যেই অল্টারনেটিভ বন্ডিং আছে, স্ট্রেচার হেডার, এই জন্যে ভাঙা লাগবে না, ব্রিক্স কম ইকোনমিক হবে। The adoption of Flemish bond requires good workmanship। এখন দেখো অল্টারনেটিভ চেঞ্জ করার জন্য এক্সপার্ট লাগবে, মানে মিস্ত্রি ভালো হতে হবে, ওয়ার্কম্যানশিপ ভালো হতে হবে, অ্যান্ড কেয়ারফুল সুপারভিশন। Thus extra attention is necessary to keep the vertical joint in alternate course one above the other। কোর্সগুলোর জয়েন্ট যেন একটা আরেকটার অন্যান্য পোর্শনে থাকে, অল্টারনেটিভ অপশনে থাকে, এজন্য এক্সট্রা কেয়ার নিতে হবে। তাহলে ফ্লেমিশ বন্ড কনস্ট্রাকশনের জন্য আবার এক্সট্রা কেয়ার দরকার আছে। এটা হচ্ছে অল্টারনেটিভ মেরিট ডিমেরিটস। আদার টাইপ অফ বন্ডিং, স্ট্রেচার বন্ডিং কি হবে? যদি সিঙ্গেল লেয়ারে সবগুলো স্ট্রেচার কানেকশন থাকে, আমরা দেখি, দেখো এই ফিগারটা একটু উল্টায় গেছে আর কি। এটা স্ট্রেচার বন্ড না, এটা হেডার বন্ডিং। দেখো সবগুলা টপ ফেস মানে সামনের ফেস দ্বারা কানেক্টেড,
উল্টা গেছে। স্ট্রেচার বন্ডিং কী হবে, সবগুলো ব্রিকই যদি সিঙ্গেল লেয়ারে সবগুলো ব্রিকই যদি স্ট্রেচার দ্বারা কানেক্টেড থাকে। এরপর আসে থাকে হেডিং বন্ডিং, এটা হবে এই আগের ফিগারটা, সবগুলো ব্রিক যদি হেডার ফেস দ্বারা কানেক্টেড থাকে, মানে ওইটার জন্য কোনো ফিগার এখানে আসে নাই। এরপর দেখো র্যাকিং বন্ড। দিস ইজ এ বন্ড ইন ব্রিক ইন হুইচ দ্য বন্ডিং ব্রিক্স আর লেড অ্যাট এনি অ্যাঙ্গেল আদার দেন 0 of 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা অথবা 0 ডিগ্রি বাদে যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি ব্রিকটাকে প্রেস করি তাহলে সেটাকে হবে র্যাকিং বন্ড। এর মধ্যে দুই টাইপ হচ্ছে কমন, একটা হচ্ছে হেরিং বোন বন্ড আর হচ্ছে ডায়াগোনাল বন্ড। হেরিং বোন বন্ড দেখো সবগুলা ব্রিক এটা আমি ওয়াল কনস্ট্রাকশনেও করতে পারি, অসুবিধা নেই, তবে মেনলি পেভিং কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশনের কাজে ইউজ করা হয়। When bricks are laid on alternating angles, it is called a herring bond. This type of bond is best suited for very thick wall construction কাজে ইউজ হয়, usually not less than 4 bricks thick. যদি 4টা ব্রিকের কম থিকনেস হয় তাহলে এটি ইউজ করা যাবে না। 4টা ব্রিকের থেকে যদি বেশি থিকনেসের হয় সেক্ষেত্রে এই বন্ডিংটা মোস্ট সুইটেবল, এবং এর অ্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টটা 45 ডিগ্রিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্রিক পেভিং মানে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে হেরিং বন্ড, আমরা হেয়ারিং রোড বলি, হেরিং বন্ড ইউজ করা হয়। এরপরে দেখো এই হেরিং বন্ডের আরেকটু আপডেট ভার্সন জিগজ্যাগ বন্ড। সবগুলো 45 ডিগ্রিতে প্লেস করতেছি, কিন্তু একটার আবার অল্টারনেট, একটা ফেসের সাথে দেখো তখন আবার একটা হেডার কানেকশন প্রত্যেকটা ফেসের সাথে। এটা কি সবগুলো একই প্যাটার্নে, কিন্তু এটার প্রত্যেকটা ফেসের সাথে আবার একটা হেডার কানেকশন, এটা হচ্ছে জিগজ্যাগ বন্ড। এরকম কানেকশন যদি হয়, কিন্তু এটা একটা হেরিং বন্ডের একটা পার্ট, সবগুলো ব্রিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস কিনা। এরপর আসি ডায়াগোনাল বন্ড। প্রত্যেকটা ব্রিক্স যদি ডায়াগোনালে প্লেস করে, এটার কোনো অ্যাঙ্গুলার ঠিক নেই যে কত ডিগ্রিতে হতে হবে, 0 অথবা 90 ডিগ্রি বাদে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। দিস বন্ড ইজ বেস্ট সুইটেড ফর ওয়ালস which are 2 to 4 bricks thick. This bond is usually introduced at very 5th or 7th course along the height of the wall. In this bond, the bricks are placed one into in such a way that extreme corners of the series remain contact with the structure. এবং একেবারে আউটার ফেসে যেন একটা করে স্ট্রেচার বন্ডিং থাকে, এই যে প্রত্যেকটা আউটার ফেসে যেন একটা স্ট্রেচার কানেকশন থাকে, এখানে একটা থাকবে। বুঝতে পারতেছো, যে ডায়াগোনাল ব্রিক আমি তৈরি করলাম এর আউটার ফেসে একটা স্ট্রেচার কানেকশন থাকবে, যে এই ব্রিকগুলা একটার একটা স্ট্রেচার কানেকশন থাকবে। স্ট্রেচার বন্ডকে আরেকটা নাম, স্ট্রেচার বন্ডকে এই হেডার বন্ডকে আরেকভাবে বলা যায় স্টেক বন্ড। যখন আমি হেডার কানেকশন দেব সেটা যদি সিঙ্গেল লেয়ারে হয়, হেডার কানেকশন সিঙ্গেল লেয়ার, তাহলে সেটাকে স্টেক বন্ড বলে। এখন দেখো কখনোই না, এটা অ্যালাউ না, কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে আছে। কোনো কিছু যদি আমি ট্রেন্ড করতে চাই বা ইমপ্রুভমেন্ট করতে চাই তাহলে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে আগে কি ছিল এবং সেইটা থেকে কি দোষ আসছে, তারপরে তুমি ইমপ্রুভমেন্ট করতে যাবা। এই জন্য ট্র্যাডিশনাল মেথডও জানতে পারবে। এটা লোডিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। বন্ডিং দেখো প্রত্যেকটা একটা আরেকটা ফেজের সাথে কানেক্টেড, একটা জয়েন্ট আরেকটা জয়েন্টের অল্টারনেটিভ না। এরপর আসি মঙ্ক বন্ড। যদি ওই যে ফ্লেমিশ বন্ড যেটা বললাম, জয়েন্টগুলো সব প্যারালাল হবে, একটা আরেকটা প্যারালাল, কিন্তু একটা হেডার একটা স্ট্রেচার অল্টারনেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। এইখানে